এটাই হলো পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন বসবাসযোগ্য দ্বীপ ত্রিস্তান দা কুনহা, যা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে, চারপাশে শুধুই জল, সভ্যতা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। এতটাই দূরে যে এর আশেপাশে কাছাকাছি কোনো শহর বা দেশ নেই বললেই চলে। এই দ্বীপের সবচেয়ে কাছের জনবসতিপূর্ণ জায়গা হলো সেন্ট হেলেনা দ্বীপ, প্রায় ১,৫০০ মাইল দূরে। কিন্তু মজার বিষয় হলো সেন্ট হেলেনাও নিজেই ভীষণভাবে বিচ্ছিন্ন। আর যদি মূল ভূখণ্ডের কথা বলি, তাহলে সবচেয়ে কাছের দেশ দক্ষিণ আফ্রিকার কেপটাউন, যা প্রায় আরও ২৫০ মাইল দূরে অবস্থিত। এই দ্বীপে যাওয়ার কোনো বিমান বন্দর নেই, তাই একমাত্র উপায় হলো সমুদ্রপথ। কেপটাউন থেকে প্রায় ৬ দিনের দীর্ঘ জাহাজ যাত্রার পরেই পৌঁছানো যায় এই দ্বীপে। তবে এমন বিচ্ছিন্ন জায়গা শুধু এখানেই শেষ নয়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পিটক্যান দ্বীপপুঞ্জও একইভাবে বিচ্ছিন্ন। আর যদি দ্বীপের কথা বাদ দেই, গ্রিনল্যান্ডের পূর্ব প্রান্তে একটি ছোট্ট শহর রয়েছে, যেখানে পৌঁছাতে হলে আগে আইসল্যান্ড যেতে হয়। তারপর সপ্তাহে ১-২ বার চলা বিমানে গ্রিনল্যান্ডের উপকূলে নামতে হয়। সেখান থেকেও শেষ নয়, প্রায় ২৫ মাইল পথ হেলিকপ্টার কিংবা স্নোমোবাইলে পাড়ি দিয়ে তবেই এই শহরে পৌঁছানো যায়। তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন ওঠে, এত বিচ্ছিন্ন জায়গায় মানুষের জীবন আসলে কিভাবে চলে? এখানে কি শুধুই বিজ্ঞানীরা কিছুদিনের জন্য থাকেন, নাকি সত্যি সাধারণ মানুষ বছরের পর বছর স্বেচ্ছায় এখানে বসবাস করছেন? সভ্যতা থেকে এত দূরে থেকেও এই মানুষগুলি কিভাবে বেঁচে থাকে, কিভাবেই বা চলে তাদের প্রতিদিনের জীবন? আসুন আজকের ভিডিওতে আমরা এগুলি দেখব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন। সভ্য পৃথিবী থেকে আমরা যত দূরে চলে যাই, আমাদের পরিচিত স্বাভাবিক নিয়মগুলি আর ঠিকভাবে কাজ করে না। এই জায়গাগুলি আসলে কোনো স্বাধীন দেশ নয়, আর ঠিক এই কারণটাই এদের টিকে থাকার পেছনে সবচেয়ে বড় সহায়ক। ত্রিস্তান দা কুনহা এবং পিটক্যান দ্বীপপুঞ্জ এই দুটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি, অর্থাৎ এই দ্বীপগুলি ব্রিটেনের অধীনে থাকায় প্রতি বছর সরকারি তহবিল থেকে কোটি কোটি ডলার সহায়তা পায়। এই অর্থ ব্যবহার করা হয় রাস্তা, বন্দর, বিদ্যুতের মতো প্রয়োজনীয় অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সরকারি কর্মচারীদের বেতন দিতে, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায়, এমনকি জরুরি দুর্যোগ মোকাবিলায়। দুর্যোগ বলতে ১৯৬১ সালের একটি ঘটনা। সে বছর ত্রিস্তান দা কুনহায় আগ্নেয়গিরির বীভৎস অগ্ন্যুৎপাত হয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পুরো দ্বীপের মানুষকে প্রায় ২ বছরের জন্য ইংল্যান্ডে সরিয়ে নিতে হয়েছিল। এমন জায়গাগুলিতে কোনো শক্তিশালী ব্যবস্থা নেই, নেই পর্যাপ্ত মানুষ, আছে শুধু চরম ভৌগোলিক বিচ্ছিন্নতা। তাই সরকারি সহায়তা না থাকলে এই বসতিগুলি খুব দ্রুত ভেঙে পড়ত। অন্যদিকে গ্রিনল্যান্ডের দূরবর্তী শহরগুলি আবার আলাদাভাবে পরিচালিত হয়। গ্রিনল্যান্ড নিজে ডেনমার্ক রাজ্যের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। প্রতি বছর ডেনমার্ক প্রায় ৫০০ মিলিয়ন ইউরো গ্রিনল্যান্ডকে দেয়, যা স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি পরিষেবার খরচ মেটায়। এই টাকা গ্রিনল্যান্ডের মোট সরকারি বাজেটের অর্ধেকেরও বেশি এবং জিডিপির প্রায় ২০%। এই টাকা কিভাবে ব্যবহার হবে তা গ্রিনল্যান্ড নিজেই ঠিক করে, ফলে একেবারে প্রত্যন্ত ছোট শহরগুলিও এর সুবিধা পায়। এইসব জায়গার বড় অসুবিধা, প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছায় কিভাবে? আমরা সাধারণত কিছু দরকার হলে দোকানে যাই বা অনলাইনে অর্ডার করি। দুদিনের মধ্যেই জিনিসগুলি আমাদের বাড়িতে চলে আসে। কিন্তু মাত্র ২৪০ জন মানুষের বাস করা ত্রিস্তান দা কুনহায় বিষয়টা একেবারেই আলাদা। দ্বীপটির একমাত্র বসতির নাম এডিনবরো অব দি সেভেন সিজ। সেখানে একটি দোকান আছে ঠিকই, কিন্তু সেই দোকানে শুধু শেষ যে জাহাজটি এসেছিল সেটি যা এনেছে সেটুকুই পাওয়া যায়। আর এমন জাহাজ আসে বছরে মাত্র ৮ থেকে ১০ বার। এছাড়া বড় জাহাজগুলি দ্বীপের বন্দরে ভিড়তে পারে না, কারণ দ্বীপের একমাত্র বন্দর কালশট হারবার খুবই ছোট এবং অগভীর। তাই বড় জাহাজগুলিকে সমুদ্রের একটু দূরে নোঙর ফেলতে হয়। সেখান থেকে ছোট নৌকায় করে মালপত্র তীরে আনা হয়, কিন্তু সেটাও সবসময় সম্ভব হয় না। সমুদ্র শান্ত থাকলেই কেবল এই কাজগুলি করা যায়, কারণ দ্বীপটি রোরিং ফোর্টিস নামে পরিচিত এক ভয়ঙ্কর সামুদ্রিক অঞ্চলে অবস্থিত, যেখানে সারা বছর প্রবল বাতাস আর উত্তাল ঢেউ লেগেই থাকে। অনেক সময় এমন হয় জাহাজ এসে পৌঁছেছে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দিনের পর দিন নামানোই যাচ্ছে না। আর যদি আপনি কোনো জিনিস অর্ডার দিতে ভুলে যান কিংবা জাহাজ ভিড়তেই না পারে, তাহলে অপেক্ষা করতে হয় সপ্তাহের পর সপ্তাহ, কখনো মাসের পর মাস। পিটক্যান দ্বীপটিরও একই অবস্থা। গড়ে ৩ মাসে একবার এখানে মালবাহী জাহাজ আসে এবং সব জিনিসপত্র খাড়া পাহাড়ি পথ বেয়ে মূল বসতিতে তুলে নিয়ে যেতে হয়। এছাড়া গ্রিনল্যান্ডের সেই প্রত্যন্ত শহর, যেখানে জনসংখ্যা প্রায় ৩৫০ জন, এই জায়গার সমস্যা আরও আলাদা। এখানে চারপাশে খোলা সমুদ্র নয়, বরফ। শীতকালে সমুদ্র পুরো
পুরোপুরি জমে যায়, ফলে বছরের প্রায় 3/4 সময় নৌপথ সম্পূর্ণ বন্ধ থাকে। তাই এখানে মূলত আকাশপথেই রসদ আসে, কিন্তু শহরের কাছে কোনো বিমান বন্দর নেই। সবচেয়ে কাছের এয়ার স্ট্রিপ উপকূল থেকে প্রায় 25 মাইল দূরে। আর জ্বালানির মতো বড় রসদ আসে বছরে মাত্র 1-2 বার, গ্রীষ্মের সেই স্বল্পকালীন দিনগুলিতে যখন বরফ সাময়িকভাবে গলে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলি আসলে জীবিকা নির্বাহ করে কিভাবে? ত্রিস্তান দা কুনহাই দ্বীপের চারপাশের সমুদ্রে পাওয়া যায় একটি বিশেষ প্রজাতির লবস্টার, যাকে বলা হয় ত্রিস্তান রক লবস্টার। এটিই দ্বীপের একমাত্র উল্লেখযোগ্য বেসরকারি শিল্প। এখানে লবস্টার প্রক্রিয়াজাত করে হিমায়িত করা হয়, আর রসদবাহী জাহাজের মাধ্যমে সেগুলি কেপটাউনে পাঠানো হয়। সেখান থেকে এগুলি আমেরিকা ও জাপানের মতো দেশে রপ্তানি করা হয়। এখানকার প্রতিটি পরিবারকে আলাদা আলাদা জমি দেওয়া হয়েছে, যেখানে তারা নিজেরা চাষ করে। গবাদি পশুও যৌথ জমিতে চড়ানো হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। তবে সরকার এই দ্বীপ থেকে কিছু উপায়ে উপার্জন করে। মাছ ধরার লাইসেন্স ফি, সংগ্রাহকদের কাছে ডাক টিকিট বিক্রি, আর খুব সীমিত আকারে পর্যটন এলে সেখান থেকে। অন্যদিকে পিটক্যান দ্বীপে মানুষের সংখ্যা আরও কম, প্রায় 50 জন। এখানে কোনো কারখানা নেই, তবে জমি অত্যন্ত উর্বর আর মাছও প্রচুর। বেশিরভাগ পরিবার নিজেরাই নিজেদের খাবার উৎপাদন করে। এখানকার প্রধান শিল্প হলো মধু। পিটক্যানের মৌমাছিগুলি বিশেষ, কারণ দ্বীপটি এতটাই বিচ্ছিন্ন যে বিশ্বের অন্য জায়গায় মৌমাছির যেসব মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছে সেগুলির কোনো প্রভাব এখানে পড়েনি। ফলে এখানকার মধু শতভাগ প্রাকৃতিক ও রোগমুক্ত হিসেবে স্বীকৃত। এই মধু পৃথিবীর সবচেয়ে বিরল ও খাঁটি মধুগুলির একটি হিসাবে বাজারজাত করা হয়। মধুর পাশাপাশি ডাক টিকিটও এখানকার একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ের উৎস। দ্বীপটি এতটাই বিচ্ছিন্ন যে এখানকার টিকিট সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান। অন্যদিকে গ্রিনল্যান্ডের জনসংখ্যা তুলনামূলক বেশি হলেও এখানকার জীবনধারা আরও ঐতিহ্যবাহী। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় মানুষ তিমি ও মেরু ভাল্লুক শিকার করে জীবিকা নির্বাহ করে আসে। আজও এটি এখানকার সংস্কৃতি ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া পর্যটন এখানে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রচণ্ড আর্কটিক পরিবেশ, অনন্য ইনুইট সংস্কৃতি আর চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য, এই তিনটি জিনিসই পর্যটকদের আকর্ষণ করছে। বাস্তবে এটি এখানে একমাত্র উল্লেখযোগ্য বেসরকারিভাবে ইনকামের রাস্তা। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, এদের ভবিষ্যৎ কী হবে? অদ্ভুত হলেও এটা সত্যি, তিনটি জায়গার ভবিষ্যৎ পরিকল্পনা একেবারেই 3 রকমের। ত্রিস্তান দা কুনহার ক্ষেত্রে লক্ষ্য হল সংরক্ষণ, কিন্তু বৃদ্ধি নয়। জনসংখ্যা ছোট হলেও দশকের পর দশক ধরে প্রায় একই রয়ে গেছে। যুক্তরাজ্য এই দ্বীপকে এমন একটি জায়গা হিসেবে দেখে যেটা অর্থনৈতিকভাবে লাভজনক না হলেও টিকে থাকা দরকার। তাই এখানে আধুনিকরণ চলছে, নতুন অবকাঠামো তৈরি হচ্ছে, যেমন পুরনো হাসপাতাল বদলে আধুনিক হেলথ কেয়ার সেন্টার। এটাই লক্ষ্য। ত্রিস্তান দা কুনহা বড় হবে না, কিন্তু বেঁচে থাকবে। অন্যদিকে পিটক্যান দ্বীপের ক্ষেত্রে যুক্তরাজ্যের দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন। এখানে ন্যূনতম পরিষেবা বজায় রাখা হয়, আইনি দায়িত্ব পালন করা হয়, বাসিন্দাদের সুরক্ষা দেওয়া হয়, কিন্তু দীর্ঘমেয়াদে এই বসতি টিকিয়ে রাখার বিশেষ কোনো চেষ্টা চলছে না। বলা যায় নিয়ন্ত্রণ ধীরে ধীরে কম করা হচ্ছে। এখানে কোনো হাসপাতালও নেই। জরুরি চিকিৎসার জন্য নিকটতম হাসপাতালে পৌঁছাতে জাহাজে করে কমপক্ষে 2 দিন সময় লাগে। এবং গ্রিনল্যান্ডের জন্য এই দুশ্চিন্তা আরও ভয়াবহ, কারণ এটি কোনো ওভারসিজ টেরিটরি নয়, এটা সরাসরি গ্রিনল্যান্ডেরই অংশ। তাই শুনতে মনে হয় পূর্ব গ্রিনল্যান্ডের একমাত্র বসতি হওয়ায় এই শহরটিকে টিকিয়ে রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু বাস্তবে বিষয়টা তেমন নয়। এর খুব কাছেই মাত্র 9 মাইল দূরে কেপ হোপ নামে একটি বসতি ছিল, যা 2005 সালেই পরিত্যক্ত হয়ে যায়। অর্থাৎ এই শহরেরও ভবিষ্যৎ অনিশ্চিত। যতদিন মানুষ থাকবে ততদিন শুধুই সহায়তা থাকবে। এর উপর জলবায়ু পরিবর্তন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বরফ ধীরে ধীরে সরে যাচ্ছে, যা একদিকে এখানে পর্যটক জাহাজ আসা সহজ হচ্ছে, কিন্তু অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই শিকারভিত্তিক জীবনধারা, যার উপর এই মানুষগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে নির্ভর করে এসেছে। মেরু ভাল্লুক আর সিলের চলাচলের ধরনও বদলে যাচ্ছে। শত শত বছর ধরে টিকে থাকা এই জীবন ব্যবস্থা হয়তো আর বেশি দিন টিকবে না। তবে এই 3টি জায়গার আরেকটি বড় সমস্যা হলো নতুন প্রজন্ম। বেশিরভাগ মানুষই এখানে বয়স্ক। পিটক্যান দ্বীপে তো শোনা যায় কর্মক্ষম মানুষের চেয়ে পেনশনভোগীর সংখ্যাই বেশি। তরুণদের জন্য এখানে করার মতো কিছুই নেই। ত্রিস্তান দা কুনহায় বিনোদন বলতে একটি পাব আছে, যার নাম আলবাট্রস বার, কিন্তু আসল সমস্যা
সমস্যা হলো শিক্ষায়। এইসব জায়গায় সাধারণত একটাই স্কুল থাকে, যা চলে 15 বা 16 বছর পর্যন্ত। এরপর ত্রিস্তান দা কুনহার ছাত্রদের পড়াশোনার জন্য যেতে হয় যুক্তরাজ্য বা দক্ষিণ আফ্রিকায়। পিটক্যানের বাচ্চারা যায় নিউজিল্যান্ডে, আর গ্রিনল্যান্ডের এই শহরের ছাত্রদের যেতে হয় নুক বা সরাসরি ডেনমার্কে। ফলে এখান থেকে চলে যাওয়া কোনো পছন্দ নয়, এটা জীবনের অংশ। একবার বাইরে গেলে অনেকেই আর ফিরে আসতে চায় না। বাইরে তারা কাজ পায়, নতুন বন্ধু পায়, এমন স্বাধীনতা আর সুযোগের স্বাদ পায় যা এই ছোট্ট বসতিগুলি দিতে পারে না। ফিরে আসা মানে সেই সব কিছু ছেড়ে দেওয়া। সম্পর্কের ক্ষেত্রে বিষয়টা আরও কঠিন। ত্রিস্তান দা কুনহার 240 জন মানুষ, মাত্র 15 জন প্রাথমিক বসতি স্থাপনকারীর বংশধর। পুরো দ্বীপে মাত্র 7টি পদবি রয়েছে, সবাই সবার আত্মীয়। চিকিৎসা বিজ্ঞানীরাও এই দ্বীপ নিয়ে গবেষণা করেছেন। এখানকার প্রায় অর্ধেক মানুষ হাঁপানিতে ভোগে, যার উৎস ওই প্রথম দিকের মাত্র 3 জন বসতি স্থাপনকারীর জিন। পিটক্যানের পরিস্থিতি তো আরও খারাপ। সেখানে মাত্র 4-5টি পরিবার রয়েছে। বাইরে না গেলে জীবনসঙ্গী খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। এত কিছুর পরও মানুষ এখানে থেকে গেছে। যেমন 1961 সালে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর ত্রিস্তান দা কুনহার সবাইকে ইংল্যান্ডে সরিয়ে নেওয়া হয়েছিল। চাইলে তারা সেখানেই থেকে যেতে পারত, সব সুযোগ সুবিধা ছিল, কিন্তু বেশিরভাগ মানুষই আবার ফিরে এসেছে। এই বসতিগুলি আজও টিকে আছে, তবুও বাস্তবতা হলো ধীরে ধীরে পতন অনিবার্য। পিটক্যানে মানুষ আনার জন্য বিনামূল্যে জমি আর ঘরের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু প্রায় কেউই রাজি হয় না, আর সেটাই স্বাভাবিক। যদি ইতালি বা স্পেনের সুন্দর গ্রামগুলি মানুষকে আকর্ষণ করতে না পারে, তাহলে তাহিতি থেকে 32 ঘন্টার জাহাজ যাত্রায় কেই বা আসতে চাইবে। পৃথিবী যত বেশি সংযুক্ত হচ্ছে, এই বিচ্ছিন্ন শহরগুলির জন্য ততটাই কঠিন হয়ে উঠছে ভবিষ্যৎ। তারা শুধু দূরত্বের সঙ্গেই লড়ছে না, লড়ছে সময়ের সঙ্গে। এদের জীবনধারা দেখে আপনার কী অনুভূতি? এমন নিঃসঙ্গ জীবন কি আপনি পছন্দ করেন? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।